একই কথা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেনাপ্রধানের সৌদি আরব সফর বাতিল, সফরে আসছেন ইন্ডিয়ান আর্মি। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী একটি স্টোরি করেছে খানিক আগে। তাতে যেটি জানা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের 4 দিনের একটি সফর ছিল সৌদি আরবে, এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উত্তপ্ত পরিস্থিতিতে। তার সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা, মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে। সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় কিনা এরকম সম্ভাবনা তালাশ করতে যাচ্ছিলেন মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু 14 জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে নিয়ে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল ওয়াকারুজ্জামান তার 14 অক্টোবর থেকে শুরু হওয়া 5 দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন। এছাড়াও আরো একটি খবর সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের 4 সদস্যের একটি প্রতিনিধি দল আগামী 14 থেকে 16 অক্টোবরের মধ্যে 2 দিনের সফরে ঢাকায় আসবে। এটি একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা। গত 15 মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসেনি। 8 অগস্ট 2024 সালে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোনো সেনা ইউনিটের বড় সফর। ভারতীয় সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, যার মধ্যে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই, আর্মি এভিয়েশন গ্রুপ এবং 10ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর। 10ম পদাতিক কোথায়? কক্সবাজারের রামুতে। সেখানেও ভারতীয় সেনাবাহিনী বৈঠক করবেন। 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী 11 অক্টোবর 14 জন মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নেয়। একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে। আইসিটি আদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান, বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল, যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল। নর্থ ইস্ট নিউজ এটি বলছে, এখনো বিভক্ত আছে। 9 অক্টোবর 57 জন জেনারেলের এক সমাবেশে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করা হয়। তার শেখ হাসিনার 15 বছরের প্রধানমন্ত্রিত্বের সময় জোরপূর্বক গুম, গোপন আটক এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত 24 জন অফিসারকে গ্রেপ্তারের কোনো পদক্ষেপের বিরোধিতা করেন। 57 জন অফিসারের কথা বলছেন নর্থ ইস্ট নিউজ। জেনারেল জামান, যিনি এর আগে 12 থেকে 14 অক্টোবর নয়াদিল্লি সফরও বাতিল করেছিলেন, তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ঘটনা প্রবাহ সম্পর্কে এখন পর্যন্ত অনিশ্চিত। তিনি 10 অক্টোবর তার সৌদি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন। নর্থ ইস্ট নিউজকে একটি সূত্র জানিয়েছে জেনারেল জামানের এই সৌদি সফরটি রিঅ্যারেঞ্জ করা হবে। যাই হোক, জেনারেল জামান এই মুহূর্তে বিদেশ সফর এড়িয়ে গেলেন। একটা ঘোলাটে পরিস্থিতি সামাল দেবার জন্য তিনি আপাতত অন্ততপক্ষে বিদেশ সফর এড়িয়ে গেলেন। আর নতুন ডাইমেনশন যে দীর্ঘ 15 মাস আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাংলাদেশে সফর করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, বাংলাদেশের এনডিসিতেও প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি অফিসাররা।
সেই জায়গায় 15 মাস পরে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বাংলাদেশ সফরে আসছেন, নিঃসন্দেহে এটি একটা নতুন ঘটনা। যাই হোক, বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো নয়। টানটন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে। আমরা জানি না যে 2 দিন পরে বা 7 দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, বিশ্ববাসী দেখবে নিশ্চয়ই বাংলাদেশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সবাই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে। আফগানিস্তান পাকিস্তান কি যুদ্ধের পথে? আপনারা জানেন যে গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা করেছিল। কোন সময়? যে মুহূর্তে, যেদিন গত বৃহস্পতিবারই আফগান পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লি সফরে গেছেন। 8 দিনের দীর্ঘ সফর, 9 থেকে 16 অক্টোবর। ঠিক সেই মুহূর্তে কাবুলে পাকিস্তান হামলা করেছিল। এবং এর মধ্যে গতকাল মধ্যরাতে আবার যেটি হলো যে কাবুল হামলার বদলা নিল তালিবান। রাতের অন্ধকারে পাকিস্তানে গোলাবর্ষণ করল তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা। ঘটনায় নিহত হয়েছেন 12 পাক জওয়ান। আমি খানিক আগেই বললাম যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এই মুহূর্তে দিল্লি সফররত আছেন। এই সফররত কালেই 2 দেশ সংঘাতে জড়িয়ে পড়ল। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তান এবং আফগান সীমান্তে। হামলা এবং পাল্টা হামলার পরই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে যুদ্ধে জড়াতে চলেছে প্রতিবেশী 2 দেশ? প্রশ্ন ওঠাটা অমূলক নয়। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলি, বাংলাদেশের মানুষ হিসেবে কথা বলি। বাংলাদেশ উত্তপ্ত। প্রত্যেকটা কথাই বললি যে আগামীকালকে বাংলাদেশে কি ঘটবে এই প্রেডিকশনটা করাটা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। যে যে কথাই বলুন না কেন, যে যে তথ্যই জানেন না কেন, কিন্তু বিশ্ব পরিস্থিতিও প্রেডিকশন করা আজকাল বড্ড কঠিন হয়ে পড়েছে। আফগানিস্তানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিশানা আছে। আমি 2 দিন আগেই এটি নিয়ে আলাপ করেছি। বাগরাম বিমান ঘাঁটি, বাগরাম এয়ারবেস। এই বাগরাম এয়ারবেস যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারে তাহলে এই অঞ্চলে চীন, ভারত, রাশিয়া, ইরান, পুরো দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে কঠোরভাবে মনিটরিং করতে পারবে। এই ঘাঁটিটা অত্যন্ত সমৃদ্ধ একটি ঘাঁটি। এটি আসলে সোভিয়েত ইউনিয়নের তৈরি। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে অগ্রাসন চালায় তখন 2001 সালের দিকে এটি দখল করে নেয়। 77 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বাগরাম বিমান ঘাঁটি। এর রানওয়ে 3.6 কিলোমিটার। অত্যন্ত সমৃদ্ধ। এখানে সব ধরনের বিমান, যুদ্ধ বিমান, কার্গো বিমান সব নামতে পারে। এইটার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিশানা আছে। মনে করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে যে এই বাগরামকে কেন্দ্র করে আফগানিস্তানের উপর একটা চাপ প্রয়োগ করতে চাইছে। আফগানিস্তানও কিন্তু বসে নেই। আপনারা জানেন যে এই গত মাসের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ইউকে সফরে গিয়েই প্রথম এই বাগরাম নিয়ে সুর তোলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে আরো নানান ঘটনা ঘটেছে। রাশিয়াতে একটি বৈঠক হয়েছে। এই অঞ্চলের সব দেশগুলো বৈঠকে ছিল। ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া সহ আশপাশের যে দেশগুলো, সবগুলো দেশ এখানে ছিল। সবাই মিলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে যে বাগরাম দেওয়া হবে না। পাকিস্তান যদিও ছিল, তবে পাকিস্তান নিয়ে কিচ্ছু বলা যায় না। পাকিস্তান এমন একটা জাতি, এমন একটা দেশ, ওই বৈঠকে ছিল। কিন্তু আজকে পাকিস্তান কাবুলে আবার হামলা করছে কেন? ডোনাল্ড ট্রাম্প কি সিগন্যাল দিয়েছে যে তোমরা ওদেরকে হামলা করো, ভয় তৈরি করো, ভীতি তৈরি করো? যে মুহূর্তে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লি সফর করছেন সেই মুহূর্তে হয়তো বা এমনটাই, এবং তারই হামলা পাল্টা হামলা চলছে। আসলে কি যুদ্ধ বাঁধবে এই অঞ্চলে? একটা অমূলক কিছু নয়, কারণ এই যে পাকিস্তান নিয়ে কোনো কিছুই বলা যায় না। পাকিস্তান নিজেদের গা জুড়ি করে কিংবা মার্কিন প্রেসক্রিপশনে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। আবার এরই মধ্যে গতকালকে আর এক ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং মার্কিন সিনেট থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া
ভারতে আগামী রাষ্ট্রদূত সার্জিও গোর, ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত নিকটজন কাছের মানুষ, যিনি আগামীতে ভারতে নয়া রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে আসবেন। ইতিমধ্যে সবকিছু ফাইনাল হয়ে গেছে। আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ পেতে হলে মার্কিন সিনেট থেকে অনুমোদন পেতে হয়, সেই অনুমোদনও হয়ে গেছে। সার্জিও গোর চূড়ান্তভাবে ভারতে আসেননি। ভারতে আসার আগে 6 দিনের সফরে গতকাল শনিবার এসছেন ভারতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেছেন। তাহলে কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানে একটা যুদ্ধ বাঁধাবে? আবার এদিকে আপনারা জানেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কিন্তু এখনো টানাপোড়েনের মধ্যে আছে, বিশেষ করে শুল্ক যুদ্ধ নিয়ে। আবার গতকাল শনিবার চীনের সাথে আবার আরেক নয়া যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের উপর 30% শুল্ক আগে থেকে নির্ধারিত আছে, এর সাথে বর্ধিত 100% অর্থাৎ 130% শুল্ক আগামী 1 নভেম্বর থেকে চীনা পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র জারি করবে বলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছেন। সবকিছু মিলে আমাদের এই অঞ্চলে একটা লেজে গোবর অবস্থা। বিশেষ করে আফগানিস্তান বিষয়টা বেশি করে ভাবাচ্ছে যে আফগান পাকিস্তানকে যুদ্ধে জড়াবে কিনা। ওই বাগরাম বিমান ঘাঁটি পাওয়ার জন্য পাকিস্তানকে দিয়ে যুদ্ধ করাবে কিনা, এবং আফগানিস্তানের পেছনে কারা থাকবে? চীন, ভারত, রাশিয়া থাকবে, নাকি যুদ্ধটা হবে না? এখন দেখার বিষয়। যেহেতু মার্কিন একজন দূত ভারতে ইতিমধ্যে এসছেন এবং ভারত সফররত এই মুহূর্তে আফগান বিদেশ মন্ত্রী আছেন, সবকিছু আসলে বিশ্ব পরিস্থিতি তেতে উঠেছে। আমি প্রত্যেকটা কথাই বারবার বলছি। আমার আশঙ্কা হয় যে আমাদের এই অঞ্চলে একটা যুদ্ধ খেলা কখন ঘটে যায়। পরিস্থিতি যা বলছে তাতে খুব ভালো কোনো জায়গায় থাকে না, না বিশ্ব পরিস্থিতি না বাংলাদেশ পরিস্থিতি। মানব জাতি হিসেবে আমরা এমন এক সময়ের মুখোমুখি হয়েছি, দেশে বিদেশে বহুমুখী বিপদ। এখন এই বিপদগুলা কখন কি হয় আমরা নিশ্চয়ই দেখছি, এবং আফগান পাকিস্তান চূড়ান্তভাবে যুদ্ধে জড়ায় কিনা সেটাও আমরা নিশ্চয়ই দেখব। সামনে কি ঘটছে আরো 2-4 দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে নিশ্চয়ই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো